স্বপন, প্রধান নির্বাহী কর্মকর্তা, গালফ সিকিউরিটি সার্ভিসেস প্রাইভেট লিমিটেড। আমরা রংপুর মেডিকেল কর্তৃক আহ্বানকৃত দরপত্রে গত 22-23 অর্থবছরের আউটসোর্সিং পদ্ধতিতে বিভিন্ন ক্যাটাগরিতে জনবল নিয়োগের দরপত্রে অংশগ্রহণ করি এবং দরপত্রের সকল শর্ত অনুযায়ী আমরা ফুলফিল করে আমরা সফলতম দরদাতা হিসেবে বিবেচিত হই। যখন আমরা কারিগরিতে সফলতম বিবেচিত হই তখন থেকে আমরা ওখানে জৈনিক আশিকুর রহমান নয়ন, ওখানকার রংপুর মেডিকেলের কি কর্মচারী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক পরিচয় আমার কাছে ফোন দিয়েছিলেন। তো উনি তখনই আমাদেরকে বলছেন যে ওর সঙ্গে যদি আমরা মীমাংসায় না হই তাহলে আমরা মেডিকেলে ঢুকতেও পারবো না, কাজও করতে পারবো না এবং রংপুরে আমরা আসতেও পারবো না। পরবর্তীতে কে নয়ন এই সম্পর্কে আমরা অবহিত হই যে নয়ন তৎকালীন সময় যুবলীগের স্থানীয় পর্যায়ের নেতা ছিলেন এবং সে বিশাল একটা সন্ত্রাসী সাম্রাজ্য গড়ে তুলছে। তার সম্পর্কে যখন জানতে চাই দেখি যে সে তৎকালীন সময় তার সহকর্মীদেরকে হত্যা করছে, করে তার প্রভাব প্রতিপত্ত বিস্তার করছে এবং যখন আমরা মেডিকেলে ফাইন্যান্সিয়াল অফার খুলবে তখন আমরা আমরা বাধাগ্রস্ত হই। তখন নয়নের মাধ্যমে আমরা ওখানে বাধাগ্রস্ত হই, নয়নের নয়ন গংদের মাধ্যমে। তখন নয়ন আমাদেরকে অফার করে যে আপনি যদি আমাদের সঙ্গে না হন, সমঝোতা না আসেন, তাহলে রংপুর মেডিকেল আপনি ঢুকতেও পারবেন না, এলাকাও আসতে পারবেন না। পরবর্তীতে আমাদের কাজের স্বার্থে আমরা একটু অত্যন্ত কৌশল অবলম্বন করি এবং তৎকালীন সময় আমি তৎকালীন পতিত শাসক আমার বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি পত্র ইস্যু করে আমাকে মিথ্যা মামলা জড়ায় দেয়। আমার একসময় অফিস ছিল পল্টনে, তখন আমাকে পল্টনে গাড়িপোড়া মামলা জড়ায় দেয়। সেখান থেকে আমার শত্রুপক্ষরা ওই গাড়িপোড়া মামলার রেফারেন্স দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গত 18 সালে আমি যাতে করে কোনো ব্যবসা অংশগ্রহণ না করতে পারি, আমরা তৎকালীন সময় একটা সিভিল অ্যাভিয়েশনের মাধ্যমে আমরা ঢাকা এয়ারপোর্টে ক্লিনিং সার্ভিসের কাজ পেয়েছিলাম। তখন ক্লিনিং সার্ভিসের যেই ঠিকাদার ওখানে আছে সে এই গাড়িপোড়া মামলার কাগজ দিয়ে তার এক আত্মীয়ের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমার মামলাটা হাইকোর্টে স্টে করা আছে। তারপরেও সেখান থেকে ওনারা সেই স্টে আদেশ এবং হাইকোর্টের আদেশ উপেক্ষা করে আমার বিরুদ্ধে একটা বেআইনি চিঠি সে প্রেরণ করে সিভিল অ্যাভিয়েশনে। তো সেই চিঠি রেফারেন্স দিয়ে আমার কাজটা আমার ওয়ার্ক অর্ডার ইস্যুকৃত ওয়ার্ক অর্ডারটা বাতিল করে দেয়। সেই চিঠি নিয়ে শত্রুরা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে বিভিন্ন জায়গায় আমরা যেখানে যেখানে কাজ করতাম সব জায়গায় এই কাগজপত্রগুলি সরবরাহ করে আমাকে ক্ষতি করতে। এই চিঠি নয়ন আমার এন্ট্রি পক্ষের মাধ্যমে পেয়ে যায়। তখন বলছে যে আপনি বিএনপি করেন, আপনি গাড়িপোড়া মামলার আসামি, আমরা এলাকার যুবলীগের নেতা, এই এলাকা আপনি কীভাবে কাজ করেন সেটা দেখে নিব। পরবর্তীতে নয়নের চাপে এবং যখন দেখলাম যে সে প্রভাব প্রতিপত্তিশালী এবং দেখলাম যে হসপিটালের কর্তৃপক্ষ তার কাছে জিম্মি, তখন তার সঙ্গে আমাদের সমঝোতা এবং ওই সময় আমাদের থেকে কাজ নেওয়ার জন্য সে টেন্ডার কমিটিকে টাকা দিতে হবে, না দিলে আমি কাজ করতে পারবো না, আমার জামানত বাজেয়াপ্ত করে দেবে, এই সেক্টর বলে ওই সময় আমার থেকে টাকা পয়সা নেয়। তো পরবর্তীতে যখন আমরা লেটার অফ ইন্টেন্ট পাই এবং চুক্তি সম্পাদিত হওয়ার পরে আমাদের টেন্ডার আহ্বান করছিলেন তৎকালীন মেডিকেল কর্তৃপক্ষ 141 জন স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রশাসনিক অনুমোদনের ভিত্তিতে। যখন এটা আমরা কার্যাদেশ পেয়ে যাই, ওদের সঙ্গে সমঝোতা হই, তারপরে এটা যখনই তারা টেন্ডার অনুমোদনের জন্য এই যে টেন্ডার কার্যক্রমের পরবর্তী অনুমোদনের জন্য ডিজি হেলথে পাঠায়, ডিজি হেলথ একটা গ্রাউন্ডস দিয়ে 17 জন সিকিউরিটি কমিয়ে দেয় যে এটা বলছে যে তারা আনসার থেকে নিতে হবে। তখন আমাদের সঙ্গে চুক্তি হয় 124 জনের। 124 জন যখন জনবল আমরা সরবরাহের জন্য প্রস্তুতি নেই, তখন নয়ন বিভিন্ন লোকজন দিয়ে তার প্রায় 80 জন লোক আমাদের এখানে জোরপূর্বক ঢুকায় দেয় এবং মেডিকেলের যারা কর্মরত ছিল, তারপরে তৎকালীন মেডিকেল স্থানীয় ওখানকার মহানগরের আওয়ামী লীগের নেতৃবৃন্দ, এরা দেয় 20 জন, আমরা মাত্র 19-20 জন লোক ওখানে আমরা সরবরাহ করতে পেরেছি। পরবর্তীতে আমরা দেখলাম নয়ন প্রায় 200-র কাছাকাছি লোক সে আমাদের প্যাড সিল সাইন জাল করে ওখানে ঢুকায় দেয় এবং সে ড্রেসও বানায় দেয়, যেগুলি আমাদের কোম্পানির মনোনীত ড্রেসও না এবং এই লোকগুলিও আমাদের না। তো এইভাবে এই বিষয় নিয়ে আমি নয়নের জিজ্ঞেস করি যে ভাই লোকগুলি ঢুকাইছেন, আমাকে সে আরও উল্টা হুমকি দিয়ে বলে যেগুলি তো আপনার দেখার বিষয় না, এটা মেডিকেলের সঙ্গে আমরা বুঝবো।
তৎকালীন সময় পরিচালকের মধ্যে পরিচালক একজন যায় একজন আসে, এইভাবে ওখানে একটু বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। তো এইভাবে আমাদের কোনো রিপ্রেজেন্টেটিভ যদি ওখানে যেত, আমার কোনো ম্যানেজার অপারেশনস ওখানে গেলে, এই নয়ন ওখানে ওয়ার্ড মাস্টার হিসেবে তার ভগ্নিপতিকে ওখানে দিয়ে রেখেছেন, কি কামরুল হাসান নামে একজনকে দিয়ে রাখছেন। এবং নয়ন যে 200 প্রায় কাছাকাছি লোক দিয়েছেন আমাদের সাইন জাল করে ভুয়া দিয়ে আমরা জানতে পারলাম যে এদের হাতে নিয়োগপত্র। তো এই বিষয় নিয়ে অবশ্যই আমাদের সঙ্গে কেউ যোগাযোগ করে না। যখন আমরা বেতন বাজেট পাস হয়েছে অর্থবছর 23-24-এ বেতন দিতে যায়, দেখি যে ওখানে শত লোক। তা আমরা এরা বললাম যে এরা বলে যে নয়ন সাহেব ঢুকাইছে। নয়ন সাহেবের জিজ্ঞেস করে সে বলে যে আমরা বিভিন্ন নেতা কর্মীদের এই সেই, মানে তার সত্যটা মানে আড়াল করে সে তার মতো করে বলছে যে আপনার বেতন নিয়ে টেনশনের দরকার না, আপনি বিল দাখিল করেন, আমরা এগুলো দেখব। পরবর্তীতে যখন এই বেতন ভাতা দিয়ে এটা আউটসোর্সিং নীতিমালা অনুযায়ী বেতন দেবে সেবা ক্রয়কারী কর্তৃক সেবা প্রদানকারী নিজ দামীয় ব্যাংক হিসাবে। এক্ষেত্রে আপনাদেরকে বুঝতে হবে সেবা প্রদানকারীকে, সেবা ক্রয়কারীকে। সেবা ক্রয়কারী হলো রংপুর, এক্ষেত্রে রংপুরের মেডিকেল কর্তৃপক্ষ। সেবা প্রদানকারী হলো যিনি এমপ্লয়ি সে, আর সেবা সরবরাহকারী হলো আমরা ঠিকাদারি প্রতিষ্ঠান। এখন সেখানে ওনারা যখন আউটসোর্সিং নীতিমালা অনুযায়ী 124 জনের তালিকা দেখে ওনারা বেতন মেডিকেল কর্তৃপক্ষ তাদের বেতন ডিসবার্স করে দিছে। ইতিমধ্যে আমার কাছে এলিগেশন আসলো, বিভিন্ন ছেলেপেলেরা আমার কাছে ফোন করে বললো যে স্যার আমাদের থেকে 3 মাসের বেতন সে বলছে অ্যাকাউন্ট থেকে তুলে নিয়ে, তা মানে আমরা যখন বেতন নেবো ওনার লোক দাঁড়ানো থাকবে, ওই যে নয়নের প্রেতাত্মা ওর ভগ্নিপতি ওই ওয়ার্ড মাস্টার, ওর নাম হলো কামরুল হাসান না কি যেন, তো উনি আর ওনার